নমস্কার। গপ্পসপ্পে আমাদের আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকতার কাজে ঢুকেছি। নামমাত্র কাজ। রবিবার কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল জব্বর। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত খবর আমায় পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো, সে বলবার নয়। ভূত না হলেও বলতে কি, সেও একটা কম বিভীষিকা ছিল না। এইরকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা বার্তা আমার চোখে পড়ল। একজনের একখানা চিঠি। চিঠিখানা স্তম্ভিত করার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘির বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন পীড়াদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তাঁর অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বেশ কাবু হয়ে আছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতো সহজে চমকাবার ছেলে নয়, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি তিনি দয়া করে আপনার পত্রিকার মারফতে জানান, তাহলে অত্যন্ত বাধিত হব। ইতি ইত্যাদি। কলকাতার বুকের ওপর ভূত, একটু অভূতপূর্বই বই কি। এ যুগে এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই অমন করে গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়ের এক সহযোগী, আমার মতোই আরেকজন। এই ভূতত্ত্ব, আমি বললাম। ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। ও ভূতত্ত্ব, আজকে ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি ভেঙে গেছে, মরেছে কত হাজার, তারই আত্মা নেই। সেই দুর্ঘটনার কথাই ভাবছেন? বাস্তবিক এই ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। বাধা দিয়ে বলতে গেলাম, একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কিনা, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব, এইসব নিয়ে। যেমন গত থেকে গত্ত, মহৎ থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সে কাগজটার ভূত পর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও তো, গোলদিঘির এই ভূতের ব্যাপারটা সবিশেষে জেনে এসো দেখি। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপতে পারলে চাঞ্চল্যকর হবে, কাগজ কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করিনি। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো ভয় কিসের শুনি? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত অতি ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলেছি? তোমার ভয় অমূলক। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখলাম, চিঠিতে লেখা নেই তো। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এই চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে মতলবটা ওরা টের পেয়ে যাবে, আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই আগে করে বসবে।
সব মাটি হয়ে যাবে। তাহলে আমার প্রতিধ্বনি হয়, একটুখানি জায়গা তো গোলদিঘি, অঞ্চলটায় ঘোরোগে, যাকে দেখবে একটু ভীত, ভাবিত, সন্ত্রস্ত, অমনি পাকড়াবে। মুষড়ে পড়া কি ম্রিয়মাণ কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার এই পত্রদাতা, কিংবা এই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে পীড়িত। বুঝছো? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে, এমনকি শক্ত গাজার। হ্যাঁ, তিনি আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরশময়ী প্রতি বেগার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগছিল না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমানায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমি ভোঁ দৌড়। আমি কি পারবো? তবু আমি গাঁই করি, পারবে হে পারবে, তুখোড় ছেলে তুমি, তাই তো তোমাকে এই গুরুভার চাপাচ্ছি। আজ্ঞে আমার দ্বারা কি দুঃসাধ্য কাজ হবে? হে হবে, অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই কথাটা বললাম, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি, দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটা দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতাতে লাগলেন, তার নিজের পকেট। হাতের টাতরে খুচরো খাচড়ায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা 2-2.5 আছে। কাজটা সারবার পরে কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় প্রাণ ভরে খেয়েও না হয়। এতক্ষণে কাজটায় আমার গা লাগে যে আজ্ঞে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে বইয়ের বাজারে রওনা দিই। কলেজ স্কোয়ারের চৌকোয় গিয়ে পড়ি। অলিগলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিরা চার কোনায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত, বিচলিত, বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকেই মেঘলা করেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাসবাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও সেই গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, কালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। ভূতগ্রস্ত কাউকে যদি আমার সম্মুখে দেখতে পাই। কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো এবার, টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল, দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? ইয়া, ভূত নয় তো এরা, এরা সবাই। আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফিত সেই ভদ্রলোকের সাক্ষাৎ মিলে যায়। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা সেখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেওয়ার গরজ কেউ বোধ করেনি। বসলাম গিয়ে কাফের এক কোণে। মাত্র আরেকজন ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূত দেখেছেন, অন্তত সেই রকমই মুখের ভাবখানা বটে। তার কাছেই বসলাম। বয় আসতেই 1 পেয়ালা গরম কফি আর 1 প্লেট পটাটো চিপসের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন দাদা? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না।
কফি আর চিপস এসে পড়লো সামনে। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে। পটাটো দিয়ে যদি একটু পটানো যায়। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিম এসে গেল বলতে না বলতে। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি। দেখেছেন শুনেছেন অনেক, ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, পড়েনি কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছুই নেই এখানে। 7 জন্মে না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক এক চুমুক কফি খাই আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গেলাস আইসক্রিম সারের ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে উৎসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে কি ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে? এই কলকাতায় ভূত যা ছিল এখানে সব ইহলোক প্রাপ্ত হয়েছে। মরে মানুষ হয়ে গেছে সবাই, মানুষ কিংবা জানোয়ার। বিলকুল কবে 17 গেলাস আইসক্রিম খাবার হলো, কিন্তু ভূ শব্দতেই ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসে মায়া কাটাতে হলো অবশেষে। কাফের দরজা বন্ধ হওয়ার সময় হয়েছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে আমার চক্ষু চড়ক। 15 টাকার বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমার প্রতিবাদ ওঠে। আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে তাহলে? কফি হাউসের কর্মকর্তা সুধন। আর সে তো আরেকজন, আমি জানাই। আমরা কি কানা? ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন আপনি? আপনার টেবিলে আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো লোক ছিল না। কেন ওই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কি করে? গেলেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাঁধা রাখলেও অত টাকা মিলবে না। এই জরিমানা দিয়ে কেউ খালাস করতে আসবে না আমায়। তাহলে তো পুলিশ ডাকতে হয়। বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল কেবল। তার কথা খসতেই বেয়ারা থেকে একটা পাহারাওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা হতে হয় ব্যাপারটা আমি আরও পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহারাওয়ালাটা আমায় বাধা দিল। বলল, চলিয়ে থানা মে। থানা মে কেন যাব? क्या किया? कॉफ़ी खाया, उसका दाम दे दिया, चूक गया, फिर थाना का है। কিন্তু কে শোনে? পাহারাওয়ালাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে যাচ্ছে মাল কোঁচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহারাওয়ালাটা আমার গলদেশ ধরছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমায়। তুম লোক ক্যা কর্তা বলো তো? হামকো পা ছোড় দেও না। থানা মে কি আমি নিজে হেঁটে যেতে জানি নে? আপত্তির সুর তুলি আমি। রাষ্ট্র বাংলায় জওয়া খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा गोड़ पकड़ा कौन हो? हम तो तुम्हारा गर्दान लिया, दूसरा तो कोई हिया नहीं बा। পাহাড়ওয়ালার আওয়াজ কানে লাগে। তাহলে যিনি আমাকে এভাবে অপদস্থ করছেন, আমার গোড় পকড়েছেন যিনি, তিনি কি তাহলে খোঁজ সেই গোড়স্থানের? হায় খোদা, আমি আর ভাবতে পারি না। ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি। গপ্পসপ্পে আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
ধন্যবাদ।